রোদের বলতে দেরি, কিন্তু আলোর ছুটে পালাতে দেরি হয়নি। ওর পক্ষে আর এক মুহূর্ত দাঁড়ানোও সম্ভব না। লজ্জায় নয়, বরং সে এসব থেকে নিজেকে বিরত রাখার পণ করেছে। ভয় পায় সে, প্রচণ্ড ভয়, বিশেষ করে মুনের পরিণতি দেখার পর। ওর মস্তিষ্কে এখন একটা কথায় ঘুরপাক খায়, ভালোবাসার মানুষের কাছে যদি নিরাপদই না থাকে, তাহলে এ কেমন ভালোবাসা? এই ভালোবাসা দিয়ে কি হবে? কাকে বিশ্বাস করবে? বিশ্বাস ছাড়া কি সম্পর্ক টিকে? উহুম, মোটেও না। কারণ প্রতিটা সম্পর্কে বিশ্বাস খুঁটিস্বরূপ। আর সেই খুঁটি নড়বড়ে হলে ভালোবাসা আর ভালোবাসার মানুষ দুটোই ঠুনকো। সেদিন রোদ আলোর চোখে ভালোবাসার প্রতি ঘৃণার দেখেছে। সেও খুব ভালো করে জানে, মুনের জন্য আলোর মনে ঘৃণার সৃষ্টি হয়েছে। আর ওর ঘৃণার তীব্রতা বেশ প্রখর। তবে আলো এটা ভাবছে না, একটা মুদ্রার দুটো পিঠ থাকে। একটা সাদৃশ্য হলে অন্যটা নিচে চাপা পড়ে থাকে, আর দুটো পিঠ দেখতে হলে মুদ্রাটা তুলে সচক্ষে পরখ করতে হয়। তবেই না সত্যটা জানা যায়। অথচ বোকা মেয়েটা জেদ করে ভুল ধারণা নিয়ে বসে আছে। ব্যাপারটা এমন, ভালোবাসবো না আর বাসতেও দিব না। তবে রোদ জেনে বুঝে আলোকে সময় দিচ্ছে। দেখা যাক কি হয়। রাতের আধার কাটিয়ে পরের দিন রৌদ্রোজ্জ্বল একটা দিনের সূচনা হল। রোজকার রুটিন মাফিক মেঘ গেল স্কুলে, আর আলো কলেজে। আর রোদ আজ বাসাতেই আছে। সুজনের বাবার সঙ্গে রোদের কাল বেশ ঝামেলা হয়েছে। টাকা সময় মতো ফেরত না দেওয়াতে পুলিশ সুজনকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছিল। 3 দিন পর রোদের টাকা ফেরত দেওয়ার পর পুলিশ ওকে ছেড়েছে। রোদের এমন কাজে সুজনের বাবা মা খুব রেগে আছে। মামাতো ভাই বলে কি একটু ছাড় দেওয়া যেত না? মাত্র 10 লাখ টাকায় তো। রোদের তো কম নেই তাহলে? মুখ্য কথা, রোদ একবারও উনাদের সম্মানের কথা ভাবল না। যদিও এসব শুনেও রোদের কোনো হেলদোল নেই। বাবা মা মারা যাওয়ার পর যারা ওদের খোঁজ করেনি, একবার এসে দেখেও নি ওরা কেমন আছে, কি করছে, কি খাচ্ছে। ছোট্ট মেঘকে সে একা কিভাবে সামলাচ্ছে? তাহলে আজ সে কেন ভাববে? তবুও সে মামার কথায় সুজনকে অফিসে রেখেছিল। কিন্তু সুজন, সে যাই হোক, এমন সুবিধাবাদীদের জন্য ওর মনে আত্মীয়তা আসে না। কারণ এরা যে প্লেটে খায়, সে প্লেটে থুথু ফেলতেও দ্বিধা করে না। সাবা আর মিনা নামক 2 জন সার্ভেন্ট ছুটি শেষ করে আজ ফিরেছে। গতকাল রিমি রোদকে জানিয়েছিল, তার নাকি 2 জন সার্ভেন্ট দরকার। এখন ব্যস্ততা বেড়েছে, বাসায় রান্না করে খাওয়ার সময় পাচ্ছে না। রোদ ওকে বলেছিল এখানে চলে আসতে। রিমি শোনেনি, বরং দ্রুত সার্ভেন্টের ব্যবস্থা করে দিতে বলেছে। এজন্য রোদ সাবা আর মিনাকে রিমির বাসায় যেতে বলল। আজ থেকে ওরা ওখানে থাকবে। সাথে এটাও আশ্বস্ত করল, ওখানে ওদের কোনো সমস্যা হবে না। রিমি যথেষ্ট বিনয়ী। সাবা আর মিনা রোদের কথায় সম্মতি জানিয়ে বিদায় নিল। এখন রাকা, সাগর আর রবি থাকল রোদের বাসায়। খানিকক্ষণ পর সাবিনা খালা এসে রোদকে ড্রয়িং রুমে দেখে বিশ্বজয় করা হাসি হাসলেন। আশেপাশে চোখ বুলিয়ে কিছু একটা ভেবেও নিলেন। এটাই মোক্ষম সুযোগ, সেই সাথে টাকা হাতানোরও। এমন কিছুর অপেক্ষায় ছিলেন উনি। খালা যেসব বাসায় কাজ করেন, ওই সাহেবরা উনাকে গোপনে আরও একটা কাজ দিতে বলেন। কাজটা হল সাহেবদের বউয়ের খবর সাহেবদের কানে পৌঁছানো। যেমন বাসার কখন কে আসল, পুরুষ নাকি মহিলা, ম্যাডাম ফোনে কার সঙ্গে কথা বলল, কথা বলার ভঙ্গি কেমন ছিল, দিনে কতবার বাইরে গেল, এসব। আর এসব কাজ উনি বেশ ভালোই করেন। তবে খালা সত্যের সঙ্গে মিথ্যা মিশাতেও ভুল করেন না।
সত্য আর মিথ্যার সংমিশ্রণ বানোয়াট তথ্য নিয়ে সাহেবদের কানে দিয়ে টাকা হাতায়। সাহেবরাও বিশ্বাস করে উনাকে ভালোই মজুরি দেয়, সাথে ম্যাডামের প্রতি কড়া নজর রাখতে হবে। আর আলোকে উনার প্রথম দিন থেকে অপছন্দ, কারণ সুন্দরী মেয়েদের অহংকার বেশি। অহংকারে মাটিতে পা পড়ে না এদের। আর আলো সহজ সরল ব্যাপারটা সহজে ধরতে পারবে না। এই সুযোগ রোদের মনে বিষ ঢাললেই ব্যাস কেল্লা ফতে। সাবিনা খালা মুখটা মলিন করে রোদের সামনে গিয়ে বললেন, ছাড়, ম্যাডামের উপরে একটু নজর রাইখেন। আজকাল ম্যাডামের মতিগতি ভালা মনে হইতাছে না। এ কথা শুনে রোদ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে খালার দিকে উৎসুক দৃষ্টিতে তাকাল। ওর তাকানোর মানে বুঝে খালা কণ্ঠ নিচে নামিয়ে বললেন, ম্যাডাম ওই সাফির লগে কতি কতি জানি যায়। ছাদেও দেহি রোজ হাসাহাসি করে। এ কথা শুনে রোদ উঠে দাঁড়িয়ে একটা নোটবুক নিয়ে আসল। এখানে বাসার কাজের লোকদের বেতন সংক্রান্ত সব নোট করা থাকে। রোদ সেটাতে একবার চোখ বুলিয়ে ওয়ালেট থেকে চকচকে 10,000 নিয়ে খালাকে দিল। টাকাগুলো খালা খপ করে নিয়ে সুন্দর করে হাসলেন। মাত্র দুটো খবরে 10,000 টাকা, বাপরে। উনি মনে মনে ভাবলেন এবার থেকে রোদকে রোজ এমন খবর দিবেন। আহা, রোজ 10,000 টাকা। উনার ভাবনার ছেদ ঘটিয়ে রোদ মুচকি হেসে শান্ত কণ্ঠে বলল, কালকে থেকে আপনার আর আসার প্রয়োজন নেই। ভালো থাকবেন। কথাটা বলে রোদ উঠে ল্যাপটপ নিয়ে রুমে চলে গেল। নিজে না কিছু বলল আর না বলার সুযোগ দিল। সাবিনা খালার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এটা কি সর্বনাশ হল? যদিও রোদ উনার সব কার্যক্রম সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। কথায় আছো, অভাবে স্বভাব নষ্ট। তো উনার হয়েছে এই দশা। রান্নাঘর থেকে চাল, ডাল, তেল চুরি করাও উনার অভ্যাস। রাকা, মিনা উনাকে বারবার নিষেধ করলেও শোনেননি। গরিব মানুষ বলে রোদ এতদিন সব জেনেও চুপ ছিল। তাছাড়া উনি মেঘকে আদর করার নামে গাল চটকে লাল করে দেয়, অকারণে খাচম্যাচ করে, মেঘ যেন না বলে তাই চকলেট দিয়ে আদর করেও দিতেন। মেঘ চকলেট পেয়ে গলে যেত। এই অবধি সব ঠিকই ছিল। কিন্তু উনি আলোকে গতদিনে ছোট লোক, ফকিন্নি এবং অহংকারী বলে গালাগাল করেছে। এজন্য সেদিন সন্ধ্যায় আলো কেঁদেছিল। এই বড় বাসাটা শুধু সার্ভেন্টের ভরসায় ফেলে রাখা যায় না। তাহলে দুদিনে নিঃস্ব হয়ে রাস্তায় বসতে হবে। আর এজন্যই বাসার ভেতরে আনাচে কানাচে 2-4টা সিসি ক্যামেরা আছে। এটা রোদ ছাড়া কেউ জানে না। সেখানকার ফুটেজ থেকেই রোদ মূলত এসব দেখেছে। খালা এতদিন এসব করেও থামেননি। আজ আবার সশরীরে দাঁড়িয়ে আলোর নামে মিথ্যাও বলছে, যাতে বাসায় অকারণে অশান্তি সৃষ্টি হয়। অনেক হয়েছে আর না। তাই রোদ আজ একেবারেই ছাঁটাই করে দিল। তাছাড়া এসব মানুষ বাসায় থাকা আর খাল কেটে সাদরে কুমিরকে ডাকা দুটোই সমান। বেচারা খালা চোখের পানি মুছছে আর বারবার উপরে তাকাচ্ছে। এই বাসায় থেকে এটা ওটা নিয়ে গিয়ে বিক্রিও করতেন, আজ থেকে সব বন্ধ। উনি চোখ মুছে অভিশাপ দিতে দিতে বিদায় নিলেন। রাকা বাগান থেকে এসে এতক্ষণ দরজায় দাঁড়িয়ে সব দেখছিল। রোদ ওদের সবাইকে যথেষ্ট সাহায্য করে, তবুও খালা এমন করেন। রাকা, মিনা এতদিন নিষেধ করলে শুনেনি, বরং সংসারের অভাবের কাহিনী শোনাতেন। বেশ হয়েছে। অতি লোভে তাতি নষ্ট। এবার মজা বুঝে। ড্যাশ। আজকের দিনটা খুব খারাপ যাচ্ছে। মাতবয়ের ছোট ছেলে রবি পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছে। 5 বছরের বাচ্চাটা ব্যথায় ছটফট করে কাঁদছে। হাকিম এসে দেখে জানালেন, এখনই শহরে নিয়ে যেতে হবে। বাম হাতের কবজির হাড় ভেঙে বাইরে বেরিয়ে গেছে।
উনার এই চিকিৎসা কাজে আসবে না, বরং ইনফেকশন হয়ে হাতে পচন ধরতে পারে। এ কথা শুনে মাতবর প্রচণ্ড রেগে হাকিমকে সজোরে ধাক্কা দিলেন। হাকিম তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল আসবটির উপর। চিত হয়ে পড়ার কারণে উনার পিঠ কেটে রক্ত ঝরতে লাগল। তবুও উনি ভয়টু শব্দ করলেন না, বরং উঠে দাঁড়াতেই মাতবর উনাকে ঘুষি মেরে দিলেন। আজ পর্যন্ত গ্রামের কাউকেই উনি শহরের ডাক্তারের কাছে যেতে দেননি, আর আজ ছেলেকে দিবে? গেলে কি সম্মান থাকবে? হাকিম এই অন্যায় প্রস্তাব কিভাবে দিলেন? উনার এত সাহস হল কিভাবে? মাতবর হাকিমকে চোখ রাঙিয়ে বললেন, মলে মলুক, তাও এই চিকিৎসায় কলতে হবে। আমি সুহুলে যাতে দিব না। হাকিম উনার কথায় সম্মতি জানিয়ে চিৎকার শুরু করলেন। তবে উনি যথাসাধ্য চেষ্টা করবেন সঠিক চিকিৎসা করার। রবি দেখতে বেশ মায়াবী। বড্ড মায়া লাগছে বাচ্চাটার কষ্ট দেখে। হাকিম আর বসে না থেকে উনার মতো করে চিকিৎসা শুরু করলেন। মাতবরের আজ সালিশ আছে, বিধায় উনি চলে গেলেন। কালকে রাতে একজোড়া ছেলে মেয়েকে ধরা হয়েছে। তারা নাকি ঝোপের ঝাড়ে লুকিয়ে কথা বলছিল। হাকিমের রাগ উনি ওই ছেলে মেয়ের উপরে তুলবে ভাবলেন। এমন শাস্তি দিবেন যাতে ভয়ে সবার শরীরের পশম দাঁড়িয়ে যায়। যথারীতি সালিশের কার্য শুরু করা হল। ছেলে মেয়ে দুটো পাহাড়ি আদিবাসী। ছেলেটা সাবেদ আর মেয়েটা পূর্ণি। তারা একে অপরকে পছন্দ করে। সাবেদ নাকি গত 2 দিন খুব অসুস্থ ছিল, তাই কিছুটা সুস্থ হয়ে আজ পূর্ণিকে জানাতে এসেছিল। এসে দাঁড়াতেই কয়েকজন দেখে ওদের ফেলেছে। পালাতে যাতে না পারে তাই গাছের সঙ্গেও বেঁধে রেখেছিল। এই গ্রামে প্রেম ভালোবাসার নিয়ম নেই, এজন্য কঠোর শাস্তি পাবে দুজন। পূর্ণির কলিজায় সাহস বেশি, তাই এত্রাতে বের হয়েছিল। ভয় ডর থাকলে সে এমন করত না। তাই মাতবর অনেক ভেবে চিনতে ঘোষণা করলেন, এই বেদির আজ লাইতেই 15 জন 15 জুয়ান বেডার লগে সহবাস করতে হবে। মাতবরের রায় শুনে সাবেদ হাউমাউ করে কেঁদে দিল। তার আবেগের শাস্তি এখন প্রিয় মানুষটাকে পেতে হচ্ছে। আর এই রায়ের সর্বশেষ পরিণতি পূর্ণির নির্মম মৃত্যু। কারণ 15 জন যুবকের অত্যাচার 14 বছরের পূর্ণি সহ্য করতে পারবে না। আর পূর্ণির মৃত্যু সাবেদের মেনে নেওয়া অসম্ভব প্রায়। সে পারবে না মানতে, কিছুতেই না। এদিকে রায় শুনেও পূর্ণির কোনো হেলদোল নেই। সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে ওর প্রাণপ্রিয় মানুষটার কান্না দেখছে। ভালোবাসার মানুষটাকে ওর জন্য কাঁদতে দেখে ছলছল চোখেও পূর্ণি মুচকি হাসল। সে তাহলে ভুল মানুষকে ভালোবাসেনি। আজকের পরিস্থিতিতে সেটা প্রমাণ পেয়ে গেল। পূর্ণির খুব বলতে ইচ্ছে করছে, কাইন্দো না সাবেদ, আমি আজ বাঁচলেও তুমাল, না বাঁচলেও তুমাল। কথাটা ওর বলা হলো না, গলাতেই জটলা বেঁধে রইল। তবে এই রায় একদল যুবক ততক্ষণে হইচই শুরু করে দিয়েছে। তারা খুব খুশি। আজ রাতে তাহলে কেউ কিছু বলতে পারবে না। পূর্ণি আর সাবেদ মাতবরের থেকে একটু দূরে মাথা কত বসে আছে। সাবেদ আর পূর্ণির বাবা মাকে বিচারে থাকার অনুমতি দেওয়া হয়নি। উনারা বাড়িতে বসে অশ্রু ঝরাচ্ছেন। এর মধ্যেই পূর্ণি একটা অভাবনীয় কাজ করে বসল, যেটা ছিল সবার কল্পনাতীত। সে একলোকের হাত থেকে করাত কেড়ে মাতবরের দিকে ছুঁড়ে মারল। ভাগ্যক্রমের নিশানাও সঠিক জায়গায় লেগে গেল। ধারালো করাতটা ক্যাতো করে মাতবরের বাহুতে গেঁথে গেছে। আকস্মাৎ এই ঘটনায় উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে পরপরই হইচই শুরু করে দিল। গাঢ় রক্ত দেখে সবাই দৌড়ে গিয়ে মাতবরকে ঘিরে ধরল। আজ মতি এবং তার দলবল কেউই এখানে নেই।
এই সুযোগে সাবেদ পূর্ণির হাতটা আঁকড়ে ধরে বিপরীত পথের দিকে প্রাণপণে দৌড়াতে লাগল। বাঁচাতে হবে, প্রিয় মানুষটাকে যেভাবেই হোক ওরই বাঁচাতে হবে। সাবেদ তার সকল ভয়কে দূরে ছুঁড়ে পূর্ণিকে নিয়ে ছুটে চলল অনিদির স্ট্যাক পথের দিকে। গভীর জঙ্গলে দাঁড়িয়ে একটু দম নিয়ে আবার দৌড়াতে লাগল ওরা। জঙ্গল পেরিয়ে রাস্তায় উঠতেই দেখল বনভোজনে আসা একটা বাস সামনে দাঁড়ানো। বাসটা যাবে রাঙামাটির দিকে। মূলত কয়েকজন ছেলে ব্যক্তিগত কাজ সারতে বাস থামাতে বলেছিল। সাবেদ আর কিছু না ভেবে পূর্ণিকে নিয়ে বাসের ছাদে উঠে দ্রুত শুয়ে পড়ল, যাতে ওরা কারো নজরে না পড়ে। পূর্ণি পুরো শরীর ঠকঠক করে কাঁপছে। শীত নয়, প্রচণ্ড ভয়। সাবেদ পূর্ণিকে ওর বাহুডোরে বন্দি করে কপালে উষ্ণ স্পর্শ দিল। এই শেষ মুহূর্তে এসে পরিস্থিতি পাল্টে যাবে ওরা ভাবতেও পারেনি। 2 মিনিটের মধ্যেই বাসটা চলতে শুরু করল, আর সাবেদ শক্ত করে পূর্ণিকে জড়িয়ে ধরে রাখল। ওইদিকে মাতবরকে নিয়ে ব্যস্ত থাকায় অনেকেরই পূর্ণিদের খেয়াল করেনি। উনাদের মস্তিষ্কে তখন ধরেনি ওরা পালিয়ে যেতে পারে। ভেবেছিল আগে মাতবরকে দেখুন, পরে ওদের ব্যবস্থা হবে। তবে যারা ওদের পালাতে দেখেছে তারা কেন জানি আজ চুপ থেকেছে। যেতে দিয়ে উনারা ওদের কাজে নীরবে সম্মতি জানিয়েছে। অনেক তো হলো, আর কত। রোজ মেঘ স্কুল থেকে বাসায় চলে আসে, অথচ আজ আসেনি। আলো কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে মেঘের অপেক্ষায় আছে। রোদ নাকি মেঘকে অফিসে যেতে বলেছে। কিছুক্ষণ আগে রবি এসে আলোকে জানাল। অনেকক্ষণ বসে থেকে মেঘ না আসাতে আলো রোদকে কল দিল। সে গত কয়েকদিনে ফোনের ব্যবহার আয়ত্ত করতে পেরেছে। রোদ ওকে সুন্দর একটা ফোনও দিয়েছে। 2 বারের বেলায় রোদ কল রিসিভ করলে আলো বলল, হ্যালো, শুনছেন? আমি আলো। বলো। আলো বার 2 ঢোক গিলে বলল, মমে মেঘ আসছে না কেন? আমি অনেকক্ষণ থেকে বসে আছি। এবার থেকে মেঘের স্কুল ছুটির পর সরাসরি অফিসে চলে আসবে। পূর্বে মতো সারাদিন এখানেই থাকবে, আর সন্ধ্যায় একেবারে আমার সাথে ফিরবে। তোমাকে ওকে নিয়ে আর ভাবতে হবে না। তুমি তোমার কাজগুলোই সঠিকভাবে করো, রাখছি। কথাটা বলে রোদ নির্দয়ের মতো কল কেটে দিল। আর আলো ফোনের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেঘ না থাকলে সে একা বাসায় থাকবে কিভাবে? আর ওর সময়টুকু বা কাটবে কি করে? এসব ভেবে আলো চোখ দিয়ে ঝোড়ো ঝোড়ো করে অশ্রু গড়িয়ে গেল। রোদ মেঘকে ওর থেকে দূরে সরাতে চাচ্ছে, কিন্তু কেন? আলো দুপুরে খেয়ে না শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। রোদের কথায় খুব কষ্ট পেয়েছে। রোদ কেন একথা বলল? তার অপরাধ কি? নাকি এটা অজ্ঞাত কারণে রোদের রাগের বহিঃপ্রকাশ? কোনটা? আলো এত ভেবে কেন উত্তর পেল না। ওদিকে মেঘ পুরো অফিস দাপিয়ে বেড়াচ্ছে। আগেও সে সারাদিন রোদের সাথে অফিসেই থাকত। অফিসের মধ্যমণি সে। এই কয়েকদিনে আলোকে পেয়ে অফিসের কথা সে ভুলেই গিয়েছিল। আজ আবার আগের মেঘ হয়ে গেছে। অফিসের স্টাফগুলোও যেন ওকে চোখ হারায়। দুষ্টু মেঘকে সবাই খুব ভালোবাসে। এমনও দিন গেছে স্টাফদের হাতে মেঘ খাবার খেয়েছে। কেউ কেউ ওর জন্য আলাদা করে খাবারও আনত। আনলে আবার খাইয়েও দিতে হতো। কোনোদিন না আনলে মেঘবাবুর সে কি রাগ। মুখ ফুলিয়ে প্রায় সারাটা দিন আশেপাশে ঘুরঘুর করত, কিন্তু কথা বলতো না। অনেকে এনে শুধু ওকে রাগানোর জন্য দুঃখী দুঃখী ভাব করে বলতো, আজ আনেনি। তখন মেঘের কাণ্ড দেখে না হেসে থাকা যেত না। রোদ এসব দেখে মেঘকে বকতই, সাথে স্টাফদেরও। সবাই চুপ করে শুনত।
তারপর রোদ চলে যাওয়ার পর মেঘ এবং স্টারফরা হেসে লুটোপুটি খেত। এটা ছিল রোজকার রুটিন। আজ মেঘকে পেয়ে সবাই যেন হাতে চাঁদ পেয়েছে। মেঘের তো গল্পই শেষ হচ্ছে না ওর বৌমনিকে নিয়ে। কত শত গল্প শোনালো সবাইকে, তার হিসাব নেই। হঠাৎ আলোর কথা মনে হতেই মেঘ দৌড়ে রোদের কেবিনে চলে গেল। রোদ একমনে তখন নিজের কাজ করছিল। রোদের ফোনটা নিয়ে মেঘ আলোকে ফোন দিতে গেলে রোদের কথা শুনে থেমে গেল। মুখটা ভার করে রোদের কোলে উঠে বুকের সঙ্গে লেগে কাঁধে মাথা রাখল। মন খারাপ হলে সে এ কাজটাই করে। মেঘকে এভাবে বুকে নিয়ে রোদ মিটিং অবধি করেছে। কত শত রাত এভাবে বসে অফিসের কাজ করেছে। আম্মুর জন্য কাঁদতে কাঁদতে মেঘ এভাবে রোদের বুকেই ঘুমিয়ে যেত। ঘুম ভেঙে মেঘ কাঁদবে ভেবে রোদ বেশি নড়তও না। একইভাবে ওকে বুকে আঁকড়ে ধরে রাখত। অফিসের চাপ, পড়াশোনা, মেঘের দেখাশোনা সব দিক সামলাতে রোদের খুব কষ্ট হতো। মনে হতো মেঘকে নিয়েই মরে যেতে। প্রথম সন্তান হিসেবে রোদ যথেষ্ট আদরের ছিল। মা ভক্ত রোদ ছিল ওর আম্মুর প্রাণ। অথচ আম্মু দায়িত্বের সাগরে ডুবিয়ে ওকে একা রেখেই চলে গেছে। দিনগুলো হয়তো চলে গেছে, কিন্তু সেসব কথা স্মৃতির পাতায় আজও জলজল করছে। মেঘের মন খারাপ দেখে রোদ ওর পিঠে হাত বুলিয়ে আদুরে সুরে বলল, ছোট সাহেব কি পিৎজা খাবে? হুম খাবে। মেঘের কথা শুনে রোদ মুচকি হেসে 7টা পিৎজা অর্ডার করল। কারণ একটা করলে স্টার্ফদের দিয়ে মেঘের ভাগে কিছু থাকত না। আর দুষ্টুটা একাও খাবে না। মেঘ চুপ করে বসে থাকতে থাকতে ওভাবেই ঘুমিয়ে গেছে। 10 মিনিটের মধ্যে পিৎজা ডেলিভারি দিয়ে গেল। কিন্তু মেঘ ঘুমাচ্ছে দেখে রোদ আর ডাকল না। একটুপরে আকাশ রোদের কেবিনের এসে ইশারায় দেখিয়ে বোঝালো, ওরা দুপুরে খাবে কখন? রোদ একটুপরে বলে মেঘের দিকে তাকালো। হাতের কাজটা সেরে মেঘকে ডেকে খাইয়ে দিবে। আকাশ সম্মতি জানিয়ে নিঃশব্দে স্থান ত্যাগ করল। ওইদিকে আরেকজনও এখনো খায়নি। রাকা ফোন করে কেবল জানালো। সব জ্বালা যন্ত্রণা এসে রোদের ঘাড়েই পড়ে। তবুও না আছে বিরক্ত, না আছে কোনো অভিযোগ। তবে রোদও রাকাকে বলেছে আলোকে ডেকে ওর কথা বলে জোর করে খাওয়াতে। নয়তো বাসায় ফিরে আজ ওর খবর আছে। রাকা আচ্ছা বলে আলোকে রোদের ভয় দেখিয়ে জোর করে এনে খেতে বসিয়েছে। আর আলো নাক টানছে, ফুপাচ্ছে আর খাচ্ছে। রোদকে সে কত রকমের গালি দিচ্ছে একমাত্র সেই জানে। এত অত্যাচার ওর সহ্য হচ্ছে না। হঠাৎ খাবার আটকে গেলে পানি খেয়ে শব্দ করে বলল, সব সময় এমন করে, সব সময়। উনি যা বলবে তাই হবে। কেন রে? আমাকে মানুষ মনে হয় না? কি এমন ক্ষতি করেছি আমি? খারাপ মানুষ একটা। থাকবো না, আমি চলে যাব। এত এত অত্যাচার করলে থাকা যায় নাকি? সে নিজেকে কিভাবে চলে যাব তো, যেদিকে মন চাই চলে যাব। ফুপাতে ফুপাতে কথাগুলো বলে আলো ওড়নাতে নাক মুছে উঠে চলে গেল। সেও কথা বলবে না। কেন বলবে? ওর কি রাগ নেই? অন্য সময় মেঘ বৌমনি বৌমনি করে মুখে ফেনা তুলে ফেলে। আর আজ কারোর খেয়াল নেই বাসায় একটা মানুষ ওদের অপেক্ষায় আছে। তা থাকবে কেন? সে কি কেউ হয় নাকি? হয় না তো, সে কারো কেউ হয় না। এজন্য তো ওর কথা কারো মনেও পড়েনি। এত সব অভিযোগ নিয়ে আলো বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। আজ ওর অভিমানের পাল্লা বেশ ভারী। একরাশ অভিমান এসে জমা হয়েছে ওর মনের কোণে। আচ্ছা, আলো যদি জানত যে ওর বলা প্রতিটা শব্দ কেউ স্পষ্টভাবে শুনেছে। অভিমানে পূর্ণ মুখশ্রীটা কেউ দুচোখ ভরে দেখেছে।
ফুপিয়ে কেঁদে ওড়নায় নাক মুছতে দেখে কেউ নিঃশব্দে হেসেছে। ফুপানোর সময় ওর কম্পিত ঠোঁট জোড়া দেখে কারো হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থমকে গেছে। নিচের ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টায় ঠোঁটে যে দাঁতের দাগ বসে গেছে সেটা স্পষ্ট হয়ে ভেসে ওঠাতে কারো বুকে তোলপাড় শুরু হয়েছে। ওর এলোকে সে খোপা বাঁধতে বাঁধতে উঠে যাওয়ার দৃশ্যটা কেউ পূর্ণ দৃষ্টিতে দেখেছে। সেই সাথে কেউ ওর খোপাতে কাঠগোলাপ গুজে দেওয়ার ইচ্ছা পোষণ করেছে। এসব খবর আদৌ কি সে জানে, নাকি মুখ ফুলিয়ে শুধু অভিমান করতেই জানে? যদিও এসব জানতে চাইলেও তাকে কেউ একজন জানতে দিবে না। এর উত্তরটা অজানা। আর এটাও বলবে না সে কেউটা ওকে আড়াল থেকেই বড্ড বেশি ভালোবাসে। ওদিকে মাহবরের চিকিৎসার জন্য হাকিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি পাশের গ্রামে ঔষধি গাছ তুলতে গেছেন। আর ফিরতে নাকি রাত হবে। কয়েকজন উনার খোঁজে বেরিয়েছে, খুঁজে পেলেই হয়। কোনো আদারে বাদারে গাছ তুলতে গেছে কে জানে। মাতবয়ের হাতের রক্তক্ষরণ কমছে না। ধারালো করাতের কোপে রগ কেটে শোচনীয় অবস্থা। আর যার হাতে করাত ছিল সে ব্যক্তিও পলাতক। না হলে তারও জান নিত মতি। মাতবয়ের অবস্থা দেখে সবাই ভয়ে আর্ষ্ট হয়ে আছে। না জানি কখন কি হয়। মতি তো পাগলের মতো সাবেদ আর পূর্ণিকে খুঁজে বেড়াচ্ছে। ওদের পেলে সর্বসম্মুখে সে টুকরো টুকরো করবে। পূর্ণি ঠিক কত বড় কলিজা সে তাই দেখবে। হাকিমকে না পেয়ে অন্য একজনকে ডেকে রক্ত বন্ধের ব্যবস্থা করা হল। রক্তক্ষরণের কারণে মাতবর অনেকটাই নেতিয়ে গেছে। পূর্ণি আর সাবেদ সেই বাসের ছাদেই আছে। বাস রাঙামাটিতে নয়, সরাসরি ঢাকায় যাবে। কারণ বাসের ছেলে মেয়েরা ঢাকায় থেকে এসেছিল। পূর্ণি একদৃষ্টিতে সাবেদের দিকে তাকিয়ে আছে। কত ভালোবাসে মানুষ তাকে। সেই মানুষটার হাত ধরেই আজ অজানা শহরের পথে এগিয়ে যাচ্ছে। না আছে ওদের মাথা গোজার ঠাঁই আর না আছে টাকা পয়সা। শুধু আছে এক বুক ভালোবাসা আর অগাধ বিশ্বাস। ওরা দুজনে আহামরি সুন্দর, উচ্চ শিক্ষিত, বিত্তবান কোনোটাই নয়। একবেলা অনাহারে থাকা গরিব ঘরের দুটো ছেলে মেয়ে, যাদের নুন আনতে পান্তা ফুরোই অবস্থা। তবুও দুজনে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। ভালোবাসার সঠিক মর্ম বুঝে। কঠিন পরিস্থিতিতেও প্রিয় মানুষটাকে আগলে নিতে জানে। এখন দেখার পালা অচেনা শহরে তাদের কি উপহার দেয়। তাদের অস্বস্তি টিকে থাকবে, নাকি চিরতরের নিঃশেষ হয়ে বিলীন হয়ে যাবে। বিকেল গড়িয়ে পৃথিবীর বুকে সন্ধ্যায় নেমে এলো। মাগরিবের আজান দিচ্ছে। তবুও মেঘের আসার নাম নাই। রাগে আলোর পুরো শরীর কিরমির করছে। মনে হচ্ছে ওই দুটোকে কাঁচা কঞ্চি দিয়ে টানা 1 ঘন্টা পিটাতে পারলে বেশ শান্তি পেত। বিশেষ করে রোদ নামক খাটাসটাকে। নিজেকে কিভাবে সে অত্যাচারী মানুষ একটা আজ আসুক বাসায়। ওর একদিন কি আলোর 1 বছর। এমন ব্যবহারে কৈফিয়ত তাকে দিতে হবে, মানে হবেই। যদিও রোদের সামনে কিছু বলার সাহস ওর নেই। তাই মনে মনে বলে রাগ কমানোর চেষ্টা আর কি। আর মনে মনে বলতে তো সমস্যা নেই। আলো নামাজটা পড়ে বই নিয়ে ওর রুমেই পড়তে বসল। আজ ওর অনেক পড়া বাকি আছে। যেভাবেই হোক সম্পূর্ণ করতেই হবে। না হলে কালকে কলেজে যেতে পারবে না। কারণ সে কারো হাসির পাত্রী হতে চায় না। আজকাল ওদের ক্লাসে পড়াশোনা নিয়ে পাল্লাপাল্লি হচ্ছে। কেউ কারো থেকে পিছিয়ে পড়তে রাজি না। একজন না পারলে অন্যজনের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটছে। সেই হাসি দেখে অপরজনের জেদটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। পুরো কলেজে এখন এই নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। শিক্ষকরা আগে তুলনায় অনেকটা অ্যালার্ট হয়ে গেছে।
উনারা চাচ্ছেন ছাত্রছাত্রীদের জেদটাকে কাজে লাগাতে চাচ্ছে। জেদটাই ওদের অনেক দূর নিয়ে যাবে। পড়াশোনায় জেদ স্টুডেন্টদের অনেক পরিশ্রমী করে তোলে। আর পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আলো পরপর ওর সব পড়াগুলো সম্পূর্ণ করল। এখন বাজে 12:20। আলো মুখটা ভার করে উঠে নিচে গেল। কই রোদ মেঘ কেউই তো নেই। তারা কি এখনো আসেনি? রাকা আলোকে দেখে খেতে দিতে এগিয়ে আসল। আলো রাকার পিছু রান্নাঘরে গিয়ে বলল, আপু, ওরা আসেনি? কখন আসবে কিছু বলেছে? স্যার তো অনেক আগে ফিরে খেয়ে শুয়ে পড়েছে। ওহ আচ্ছা, আমি এখন খাবো না আপু, আপনি খেয়ে শুয়ে পড়ুন। কথাটা বলে আলো ঝাপসা চোখে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। দুয়েকবার পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। সে মেঘের রুমে উকি মেরে দেখল মেঘ নেই। তাহলে মেঘ আজ রোদের কাছে শুয়েছে। রোদ এসব ইচ্ছে করেই করছে, এটা আলোরও বুঝতে বাকি নেই। এসবের কোনো মানে হয়? উনি কেন এমন করছে? আর করে হবেটা কি? এসব ভেবে আলো গুটি গুটি পায়ে রোদের রুমের দিকে গেল। ওর রুমের দরজা ভেতর থেকে আটকানো। আর দরজায় বড় বড় করে রঙিন কালি দিয়ে লিখা, ডোন্ট ডিস্টার্ব। আলো মাথা নিচু করে ওর রুমে এসে শুয়ে পড়ল। পরের দিন খুব সকালে উঠে নিজে রান্না করে ফ্রেশ হতে গেল। একেবারে রেডি হয়ে এসে রোদ্দের সঙ্গে নাস্তা করবে ভেবে। কিন্তু এসে ওর রান্না করা খাবারগুলো একটাও টেবিলে দেখল না। তাই রাকাকে ডেকে আলো জিজ্ঞাসা করল। রাকা উত্তর দিল, আমি কেবল ডাস্টবিনে ফেলে আসলাম। কে কেন? স্যার বলেছে এসব খাবার উনি খাবেন না, তাই এখনই যেন ফেলি আসি। আর বাসায় নাস্তা করার মুডও উনার নেই, তাই মেঘকে নিয়ে বেরিয়ে গেল। আলো আর কিছু বলল না, কলেজ ব্যাগটা নিয়ে দ্রুত বেরিয়ে গেল। চোখ মুছতে মুছতে জেদ ধরেই একা হাঁটা ধরল। রবি এত ডাকলেও শুনল না। কিছুদূর যেতে আলোর সাফির সঙ্গে দেখা হয়ে গেল। তারপর বাকিটা পথ সে গল্প করতে করতে সাফির সঙ্গেই গেল। অথচ সাফি খুনাক্ষরেও টের পেল না ওর পাশের মেয়েটা বুকের ভেতরের তোলপাড়। সে যে এখন চিৎকার করে কেঁদে বুক ভাসাতে চাচ্ছে, এ কথা কেউ বুঝল না। কান্নারা এসে গলায় জটলা পাকিয়ে দম আটকে দিচ্ছে। এ কথা না কেউ জানল আর না কেউ বুঝল। কেবল মেয়েটা একাই কষ্টটা উপলব্ধি করল। বিদ্রোহ আপনাদের রেসপন্স দেখে আমি সত্যিই হতাশ। আর একটা শব্দ লিখারও ইচ্ছে জাগছে না। শুধু মন চাচ্ছে গল্পটা অসমাপ্ত রেখে হারিয়ে যায়। রোদের এমন লুকোচুরির আড়ালে কেটে আরও 3টে দিন। এই 3 দিনে আলো চাইলেও রোদের সঙ্গে কথা বলতে পারেনি। মেঘকে একদণ্ড কাছে পায়নি। তোতাপাখির মতো করে মেঘ বৌনি বলে ছুটে আসেনি। রোদ সেই সুযোগই দিচ্ছে না। ওর ফোনও ধরে না। গতকাল রাতে রোদ নাকি রাকাকে কড়াভাবে জানিয়েছে আলো ভুলেও যেন ওর অফিসে না যায়, তাহলে খুব খারাপ হবে। এই 3টে দিন ওর কেমন গেছে কেবল সেই জানে। অস্বস্তি আর অভিমান ওকে ঝাপটে ধরেছে। যার ভরসায় এসেছিল এখন সেই এমন করছে। কোনো লজ্জায় এখানে থাকবে ভেবে পাচ্ছে না। ঠিক এই কারণে আলো এখানে আসতে চাচ্ছিল না। সে জানত ওর সঙ্গে ঠিক এমনটাই হবে। কয়েকদিন পর সবার কাছে সে বোঝা হয়ে যাবে। হলোও তাই। ওর ভয়টাই সত্যি হল। রোদ ওকে সহ্য করতে পারছে না বিধায় এড়িয়ে চলছে। মেঘকেও কাছে আসতে দিচ্ছে না। ওর তৈরি খাবার খাচ্ছে না। রোদ কি জানে না এসবে আলো খুব কষ্ট পাচ্ছে, সে পারছে না ওর অবহেলা সহ্য করতে। মেয়েটা ওদের ভরসা করেই আবার বাঁচতে চেয়েছে। কান্না, খাওয়াতে অনীহা, রাত জাগা, চিন্তামগ্ন,
সব মিলিয়ে ওর শরীরটা খুব খারাপ যাচ্ছে। শরীরে জ্বরও আছে। আলো আজ সকালে উঠেনি, খায়নি, কলেজেও যায়নি। নিশ্চুপ হয়ে বিছানায় পড়ে আছে। রাকা কয়েকবার ডেকেও তুলতে পারলনি। কোনো সাড়া শব্দ নেই। রোদ মেঘকে স্কুলে রেখে ফোনটা সাইলেন্ট করে মিটিংয়ে ব্যস্ত। আজকে মিটিংটা একটা রেস্টুরেন্টে হচ্ছে, ওর সাথে আকাশও আছে। রাকা রোদকে বেশ কয়েকবার কল করেও পেল না। পরে রবি অফিসে ফোন করে জানল রোদ এখন মিটিংয়ে ব্যস্ত, আজ আর অফিসে আসবে না। জরুরি কাজে বাইরের যাবে, ফিরতে অনেক রাত হতেও পারে। রাকা আর কিছু অপেক্ষা করল। সেকেন্ডের কাটাও টিকটিক করে সময় গড়াতে লাগল। অর্ধদিন পেরিয়ে গেল, তাও আলো বের হচ্ছে না। রাকা বসে না থেকে রবি আর সাগরকে ডেকে কাঠমিস্ত্রি অথবা চাবিওয়ালাকে ডেকে আনতে বলল। ওর দরজার লক ভাঙতে হবে, এভাবে বসে থাকলে হবে না। অনেক খুঁজে রবি একজন কাঠমিস্ত্রিকে এনে রুমের লক ভাঙতে সক্ষম হল। রাকা দ্রুত রুমে ঢুকে দেখে আলো জ্বরে অবচেতন হয়ে পড়ে আছে। ফর্সা মেয়েটা মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। রাকা রবিকে ডাক্তারকে খবর দিতে বলে ওয়াশরুমে ছুটল পানি আনতে। পানির ছিটা এবং কিছুটা নিঃশ্বাস রোধ করে আলোর জ্ঞান ফিরল। জ্বরের উত্তাপে ওর শরীর ঘেঁষে বসা যাচ্ছে না। রাকা আলোকে উঠে বসিয়ে একটু পানি খাওয়াল। রুমাল ভিজিয়ে কপালে জলপট্টি দিতে দিতে বলল, কষ্ট হচ্ছে? না আপু। এতটুকু বলে আলো চোখ বন্ধ করে জীবনের হিসাব কষতে লাগল। ওর এই ছোট্ট জীবনে শূন্যতার সংখ্যা বেশি। এসবই হয়তো ওর প্রাপ্য। তবু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর রাকা দীর্ঘশ্বাস ছাড়ল। এমন মুখচোরা মেয়ে সে খুব কম দেখেছে। এত জ্বরেও নাকি কষ্ট হচ্ছে না। কাউকে বলেও নি। এমন কেন মেয়েটা? একটুপরে রবি রোদের পরিচিত ডাক্তার এনে আলোকে দেখাল। ডাক্তার জ্বর মেপে ওষুধ দিয়ে বিদায় নিলেন। রাকা আলোকে নাস্তা করিয়ে নিজে ওষুধ খাওয়াল। রাকা ওর শরীর মুছে জলপট্টি দিতে থাকল। আলো চোখ বন্ধ করে কিছু ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়েও গেল। ওকে ঘুমাতে দেখে রাকা হাফ ছেড়ে বাঁচল। আলোর জন্য খুব চিন্তা হচ্ছিল। ওদিকে আকাশ মেঘকে নিয়ে ওর বাসায় গেল। আজ মেঘ সারাদিন এখানেই থাকবে। জরুরি কাজে রোদকে নাকি ঢাকার বাইরে যেতে হচ্ছে, মাত্র কয়েক ঘন্টার জন্য। এজন্যই মেঘ এখানে। আকাশের ভাগ্নে রিফাতকে পেয়ে মেঘ খেলায় মজে গেছে। দুজনে সমবয়সী আর মিশুকও বটে। মেঘের আগেও রিফাতের সঙ্গে সময় কাটিয়েছে। রিফাত ওর ভালো বন্ধু। খেলার ছলে মারলেও কিছু বলে না, বরং মুখ কাচুমাচু করে রিফাতই উল্টে সরি বলে। এজন্য রিফাতকে মেঘ পছন্দ করে। আজ অনেকদিন পর রিফাতকে পেয়ে মেঘের আর কিছু লাগবে না। খেলার সঙ্গী বলে কথা। আকাশ খেলার ছলে দুজনকেই খাইয়ে দিল। দুজনে কার্পেটের উপরে বসে নানান রকমের খেলনা নিয়ে খেলছে। একটুপরে বিপত্তিও বাঁধল। মেঘ প্লেন নিবে আর রিফাত দিবে না। আর এই নিয়ে দুজনে ফিসফিস করছে। আকাশের জন্য মেঘ কিছু বলতেও পারছে না। তাই মেঘ রিফাতকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, প্লেন না দিলে আমি আমার পোষা ভূতকে দিয়ে তোকে মার খাওয়াব। এমন মার মারবে তুই মুতু করে দিবি। রিফাত চোখ বড় বড় তাকিয়ে আগ্রহ নিয়ে জানতে চাইল, তোর ভূত আছে? কি কালারের ভূত রে? ওদের নাম কি? মেঘ মুখ বাঁকিয়ে একটু ভাব নিয়ে উত্তর দিল, হাওঝাও ভূত, ঝুনঝুনি ভূত, ঘুরান্টি ভূত, টিউপিউ ভূত, ঘণ্টি ভূত, এমন আরও অনেক আছে। তবে তোর মতো বেদ্যপকে সব বলা যাবে না। রিফাত ভয় ঢোক গিলে প্লেনটা মেঘকে দিয়ে দিল। ভূতকে সে প্রচুর ভয় পায়।
ওদের নামগুলোও সব ভয়ওয়ালা, বাবা। তারপর দুজনে আবার খেলায় মন দিল। গুটি গুটি পায়ে সময় গড়িয়ে দুপুর হল, তারপর এলো বিকালের আগমন। কয়েক ঘন্টার ব্যবধানে সন্ধ্যা নামতেও বিলম্ব করল না। আর এখন বাজে রাত ৯টা ৩৮। লাইটের ঝলকানিতে রাত এখন দিনের মতো পরিষ্কার। আলো কেবল গোসল সেরে ওর বেকনিতে বসল। ঘামে শরীর চ্যাট চ্যাট করছিল, এখন বেশ লাগছে। জ্বরটাও নেই। আলোর দৃষ্টি এখন আকাশের অসংখ্য নক্ষত্রের দিকে। মিটিমিটি করে নক্ষত্রগুলো আকাশের বুকে নিদারুণভাবে জ্বলছে। দেখতে বেশ লাগছে। আচমকা হর্নের শব্দে আলোর ভাবনার ছেদ ঘটল। সে কিছুটা চমকে উঠে সদর দরজার দিকে তাকাল। একটা সাদা গাড়ি গেট দিয়ে প্রবেশ করছে। এটা রোদের গাড়ি। অন্ধকার বেকনিতে বসে আলো উৎসুক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল। তখন ঘুমন্ত মেঘকে বুকে নিয়ে রোদ গাড়ি থেকে নেমে বাসায় প্রবেশ করল। মেঘ কি সুন্দর ঘুমাচ্ছে। ঘুমাবেই তো, সারাদিন খেলে, বকবক করে, দুষ্টুমি করে, সে বড্ড ক্লান্ত। রোদ বাসায় ঢুকে রাকার সঙ্গে কথা বলে ওর রুমে চলে গেল। মেঘকে শুয়ে সে ফ্রেশ হয়ে নিচে খেতে গেল। রিফাত, মেঘ দুজনেই নাকি একসাথে খেয়েছে। সারাদিন খেলায় মজে বেশ ভালো সময় কাটিয়েছে। রাকা আলোর রুমের দরজা নক করে জানালো, রোদ খেতে ডাকছে। আর ২ মিনিটের মধ্যেই যেতে হবে। রাকার কথা শুনে আলো নিঃশব্দে নিচে গিয়ে রোদের থেকে দূরত্ব নিয়ে বসল। ভেজা চুল দেখেও রোদ কিছু না বলে খেয়ে উঠে চলে গেল। ওকে যেতে দেখে আলো মাথা নিচু করে মলিন হাসল। তারপর অনিচ্ছায় সত্ত্বেও দুলোকমা খেয়ে ছাদে চলে গেল। এখন থাকাটা খুব প্রয়োজন। আলো ছাদের দোলনায় ২ হাতে মুখ ঢেকে বসে পড়ল। নীরবে অশ্রু ঝরে ওর হাতের কবজি বেয়ে গড়িয়ে পড়তে লাগল। ওর বেহায়া চোখ দুটো অকারণে অশ্রু ঝরাচ্ছে। এই কান্নার না আছে শব্দ আর না আছে আর্তনাদ। তখন ওর পাশ থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, কাঁদছ? কিছু হয়েছে? খুব পরিচিত কারো কণ্ঠ শুনে আলো পাশ ফিরে তাকাল। রোদ জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে। এত কিছুর পর কি সুন্দরভাবে জিজ্ঞাসা করছে, কিছু হয়েছে? এটা মানুষ নাকি রোবট? একরাশ অভিমান নিয়ে আলো অন্যদিকে তাকাল। আজ প্রায় ৪ দিন রোদ ওর সঙ্গে কথা বলছে। অথচ এই কয়েকদিন ওর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। উনি আসলেই অনুভূতিহীন মানুষ একটা। আলোকে চোখ মুছতে দেখে রোদ বলল, কোনো কিছু অভাব তো রাখিনি, তাহলে কাঁদছ কেন? আর কেনই বা এত অভিমান? এ কথা শুনে আলো আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তেজি গলায় উত্তর দিল, জুতা মেরে গরু দান করতে এসেছেন? চেয়েছি বিলাসিতা? সব দিয়ে কুকুরের মতো ব্যবহার করে জানতে এসেছেন কি হয়েছে? আপনি অনেক উপকার করেছেন, দয়া করে আর একটা উপকার করেন। আপনার পা ধরছি, আর একটাবার দয়া করুন আমাকে। কথাগুলো বলতে বলতে আলো রোদের পা ধরে বসে পড়ল। রোদ লাফ দিয়ে উঠে ওর পা ছাড়িয়ে নিল। এই মেয়ে পাগল হয়ে গেছে নাকি? এসবের মানে কি? কি লাগবে সুন্দর করে বললেই তো হয়। রোদ ওকে কাঁদতে দেখে গম্ভীরভাবে বলল, তোমার কান্না দেখতে এখানে আসিনি। যা বলার মুখে বলো, নয়তো গেলাম। আলো চোখ মুছে উত্তর দিল, আমাকে রাঙামাটি যাওয়ার ব্যবস্থা করে দেন। এখানে আমি আর এক মুহূর্তও থাকতে চাই না। কেন? জানি না। আমি রাঙামাটি যেতে চাই, ব্যাস। কারো দয়া নিয়ে আমি বাঁচতে পারব না। কারো অবহেলা সহ্য করার ক্ষমতাও আমার নেই। আলোর কথা শুনে রোদ ভ্রু কুঁচকে বলল, অবহেলা? তা কে করল অবহেলা?
রাগে ক্ষোভে আলোর চোখ ফেটে ঝরোঝরো করে অশ্রু ঝরতে লাগল। সে কথা বলতে পারছে না। রোদের এমন ব্যবহার ওর কাছে অপমান মনে হচ্ছে। সব জেনে রোদের কথাগুলো ওর শরীরে সূচের মতো বিঁধছে। আলো সহ্য করতে না পেরে চলে যাওয়ার জন্য পা বাড়াল। সে এই মুহূর্তেই এখান থেকে বিদায় হবে। দরকার হলে নিজের ইচ্ছায় গাড়িতে নিচে চাপা মরবে, তবুও আর এখান থাকবে না। অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। হঠাৎ হাতে টান পড়াতে আলো থেমে ঘাড় ঘুরিয়ে তাকাল। রোদ ওর হাত ধরে অন্যদিকে তাকিয়ে আছে, এমন ভাব যেন সে কিছু করেইনি। আলো হাতটা ঝাড়া মেরে প্রচণ্ড রেগে রোদের বুকে ধাক্কা মেরে বলল, সমস্যা কি আপনার? আর কত অপমান করবেন আমাকে? গরিব বলে কি মানুষ মনে হয় না? নাকি ভাবেন যে গরিবদের অপমানবোধ নেই? রোদ মিটিমিটি হেসে ওর দিকে কয়েক পা এগিয়ে এলো। ওর হাসি দেখে আলোর রাগটা যেন দ্বিগুণ বেড়ে গেল। ওর কথা শুনে রোদ হাসছে। ওর কান্না দেখে রোদের খুব হাসি পাচ্ছে। কষ্ট হচ্ছে ওর। রোদের এই ব্যবহার কষ্টটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। আলো ওখানে বসে মাথা নিচু করে শব্দ করে কাঁদতে লাগল। ওর চোখের পানির ফোঁটাগুলো ছাদের মেঝেতে জমা হতে লাগল। কষ্টগুলো যত তীব্র হচ্ছে, কান্নাগুলো জটলা বেঁধে অশ্রু হয়ে ঝরে যাচ্ছে। রোদ আলোর পাশে বসে চুপ করে ওর কান্না দেখতে লাগল। ওর কাছে ভালোই লাগছে। রোদ ওকে না নিষেধ করল, আর না থামানোর চেষ্টা করল। আলো উঠে চলে যেতে চাইলে এবারও পারল না। রোদ যেতে দিচ্ছে না। অর্থাৎ কাঁদবে, খুব ভালো কথা। আমার সামনে বসে কাঁদো। আলো কামড় দিয়ে হাত ছাড়াতে চাইলে রোদ উফ শব্দ করে অন্য হাতে ওকে আটকাচ্ছে। ওর ব্যবহারে আলো না পারছে সহ্য করতে, আর না পারছে স্থান ত্যাগ করতে। সে দাঁড়িয়ে শুধু ফুপাচ্ছে। উফ, রাক্ষসীর মতো কামড়াচ্ছ কেন? কথাটা বলে রোদ আলোকে জোর করে দোলনায় বসিয়ে দিল। আলো ওড়নাতে নাকের সর্দি মুছে এখনো ফুপাচ্ছে। এই মানুষ ওকে খুব অত্যাচার করছে, খুব। আর রোদ দেখতে চাচ্ছিল আলো রেগে গেলে কি করে। ওর রাগের পরিসীমা কতটুকু, প্রচণ্ড লেগে সে কি করে। রোদ ভেবেছিল আলো ওকে কঠিন কিছু কথা শোনাবে, অপমান করবে, দরকার হলে দু চার থাপ্পড় দিবে। কিন্তু এই মেয়ে কিছু করল না, শুধু অশ্রু ঝরানো ছাড়া। হ্যাঁ, আর একটা জিনিস করছে, ওড়নাতে নাক মুছে নাকটাকে লাল করে ফেলেছে। দেখতেও বেশ লাগছে। এতটুকু সময়ে রোদ আরও একটা জিনিস লক্ষ্য করল, রেগে গেলে আলো কথা বলতে পারে না। হয়তো রাগের চাপে ওর মস্তিষ্ক বাক্য গঠন করতে পারে না। এই সমস্যার মানুষ অহরহ আছে। আগের তুলনায় আলোর রাগ আর ফুপানো কমেছে। তখন ওর অবস্থা দেখে রোদ মুচকি হেসে গলা পরিষ্কার করে বলল, এত অভিমান কেন শুনি? মান, অভিমান, রাগ, ক্ষোভ সব আপনাদের জন্যই। আমরা করতে পারবো না কেন? হ্যাঁ, কেন? একবারও তো ভাবলেন না আমার কষ্ট হচ্ছে নাকি, আমি কেমন আছি? এইসব করার মানেটা আমি এখনো বুঝিনি। আগেই বলতেন আমাকে সহ্য হচ্ছে না। কথাগুলো বলে আলো হেঁচকি তুলে কাঁদতে লাগল। ওর ফর্সা মুখটা কান্নার ফলে লালবর্ণ ধারণ করেছে। চোখ দুটো ফুলে উঠেছে। নাকটার তো বেহাল দশা। গোলাপি ঠোঁটজোড়াও ফুপানোর সাথে সাথে কেঁপে উঠছে। বেহায়া বাতাসে সামনের চুলগুলোকে অবাধ্য করে তুলেছে। হালকা বেগুনি রঙের পিছটা শরীরে ফুটে উঠেছে। রোদ আলোর দিকে থেকে চোখ সরিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমার অভিযোগগুলো একটাও সত্যি নয়। তুমি ভুল ধারণা নিয়ে বসে আছো। আমাদের ভালোর জন্যই তোমাকে এড়িয়ে চলেছি। তার আগে আমার একটা কথার উত্তর দাও। কোনো ভনিতা করবে না।
আলো চোখ মুছে নাক টেনে হ্যাঁ বোধক মাথা নাড়াল। অর্থাৎ সরাসরি উত্তর দিবে। রোদ ওর দিকে তাকিয়েই অকপট বলে উঠল, সত্যি সত্যিই মেঘের বৌনি হবে? আলো মাথা নিচু করে নিল। এই উত্তর ওর জানা নেই। তবে রোদ জানত আলো উত্তর দিতে পারবে না। তাই উঠে দাঁড়িয়ে বলল, ঠিক এজন্যই আমরা তোমাকে এড়িয়ে চলেছি। তুমি এখন আমাদের কাছে অতিথি পাখির মতো। হঠাৎ করে আমাদের জীবনে এসেছ, আবার চলেও যাবে। অথচ দিন দিন মেঘ তোমার উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। আর আমার মতে ঠিক হচ্ছে না। আম্মু মারা যাওয়ার পর মেঘকে আমি অনেক কষ্টে সামলেছি, ঠিক কতটা কষ্ট করেছি বলে বোঝানো যাবে না। এখন মেঘ তোমার মাঝেই আম্মুকে খুঁজে বেড়ায়। আম্মুর মতো করেই তোমার থেকে আদর পেতে চায়। সেই বাচ্চা এত কিছু বুঝে না। আবার দেখো, তোমাকেও আমি জোর করতে পারবো না। করলে তুমি সারা জীবন আঙ্গুল তুলে বলবে আমি তোমার অসহায়ত্বের সুযোগ নিয়েছি, আশ্রয়ের নাম করে বিয়ে করতে বাধ্য করেছি, তোমার উপর মানসিক চাপ সৃষ্টি করেছি। আর এ কথাগুলো মানতে পারবো না আমি। তুমি তোমার জায়গায় অটল, আর তোমার সিদ্ধান্তকে আমি সম্মান করি। তাই সব দিক বিবেচনা করে এটা করতে বাধ্য হয়েছি। কারণ তোমার চলে যাওয়াটা মেঘ সহ্য করতে পারবে না। তাই আমি এখন থেকে কৌশলেই তোমার মায়া কাটাতে চাচ্ছি, যাতে অবুঝ বাচ্চাটা পুনরায় ধাক্কা না খায়। এছাড়াও তুমি আমি দুজনেই অবিবাহিত। আশেপাশের অনেকে চোখে তুমি পড়েছ। উনারা আমাদের সামনে কেউ না কিছু বললেও আড়ালে ঠিকই আঙ্গুল তুলবে। যেহেতু সমাজে বাস করি তাই চাইলেও কারো মুখ বন্ধ করতে পারবো না। এটা মানতেই হবে। আর আর আমিও মানুষ, আমার মন বলেও কিছু আছে। তোমার প্রতি আমি ফুরবল হব না, এর গ্যারান্টি দিতে পারবো না। কারণ একই বাসায় থাকছি, খাচ্ছি, সময় কাটাচ্ছি, এমন কিছু ঘটা অস্বাভাবিক কিছু নয়। আর মনের উপরে কারোর জোর চলে না। হ্যাঁ, তাই বলে ভেবো না রোদ মেহবুব তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমার জন্য মেয়ের আকাল পড়বে না। রূপে, গুণে আমার জন্য পারফেক্ট কাউকে পেলেও আমার ভাইয়ের জন্য মা রূপী বৌনি খুঁজে পাবো কি না এটা পরের কথা। মুখ্য কথা মেঘের তোমাকে চায়, আর তোমাকেই নাকি লাগবে। তাছাড়া বিয়ে, বউ নিয়ে আমি এখনো কিছু ভাবিনি। সেটা অজানা থাক। শোনো, আমার ভনিতা পছন্দ না বলেই সরাসরি জানালাম। এখন কথাগুলো কিভাবে নিবা তোমার ব্যাপার। পারলে আমার কথাগুলো ঠান্ডা মস্তিষ্কে ভেবে এর সমাধান খুঁজে বের করো। রোদের কথাগুলো আলো খুব মনোযোগ সহকারে শুনল। ওর ভুল ধারণাগুলো একনিমিষে ফিকে হয়ে গেল। রোদ এতটা গভীরভাবে ভেবেছে সে কল্পনাও করেনি। এমন চিন্তাধারা ওর মস্তিষ্কেই আসেনি। তাছাড়া রোদের বলা যুক্তিগুলো ওর অযৌক্তিক মনে হচ্ছে না। সে নিজের জায়গায় একদম স্বচ্ছ। ওর কথাগুলো দিয়েই বর্তমান, অতীত, ভবিষ্যৎ, ডানে বামে কি হবে বা হতে পারে, সে কথার মাধ্যমেই তা বুঝিয়ে দিল। সেই সাথে রোদ যে নিদারুণ বুদ্ধিসম্পূর্ণ একটা মানুষ সেটাও বোঝা গেল। এই প্রথম রোদ ওর সাথে একবারেই এতগুলো কথা বলল, বোঝাল। তবে এত কিছুর পরে এখন ওর কি করা উচিত? পরবর্তী পদক্ষেপ নিতেই সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। আলো কিছুক্ষণ চুপ করে উঠে দাঁড়িয়ে রোদকে বলল, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? জীবনকে আর একটাবার সুযোগ দিতাম। কথাটা বলে রোদ সামনে এগিয়ে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়াল। রোদ জানে আলোর সমস্যাটা ঠিক কোথায়, কেন সে উত্তর খুঁজে পাচ্ছে না। যদিও ওর বলা কথাগুলো আলো জানত না, অথচ ওর প্রতি রেগে অভিযোগের পাহাড় বানিয়ে ফেলেছে।
মনে ভুল ধারণা পোষণ করে কেঁদে কেটে একাকার অবস্থা। এজন্য রোদ সত্যিটা জানাল। এখন আলো যা সিদ্ধান্ত নিবে তাইই হবে। ওর নেওয়া সিদ্ধান্তের উপরেই এখন সব নির্ভর করবে। দেখা যাক আলোর সিদ্ধান্ত কি হয়। রোদ আলোর জবাবে জীবনকে সুযোগ দেওয়ার কথা বলল, কারণ ওর ভাষ্যমতে ভালোবাসা তিতা না মিঠা নিজে পরখ করে দেখা উচিত। কোনোটার কেমন স্বাদ নিজে যাচাই করা উচিত। তিতা আর টক দুটো জিনিস খেলেই মানুষ প্রথমে মুখ বিকৃত করে। তার মানে এই না দুটো একেবারেই অখাদ্য। অখাদ্য হলে তিতা আর টক বলে কিছু হতো না। এই দুটো জিনিসের প্রতি কারো চাহিদাও থাকত না। ঠিক তেমনি ভালোবাসাও। টক, ঝাল, তিতা, মিষ্টির সংমিশ্রণে নিদারুণ একটা অনুভূতি। মৃদু বাতাস দুজনের শরীর ছুঁয়ে যাচ্ছে। আলোকে চিন্তায় মগ্ন দেখে রোদ বলল, রুমে যাও, অনেক রাত হয়েছে। আমি আপনার যোগ্য নই। বুঝলাম। কথাটা বলে রোদ আলোকে নিচে যেতে ইশারা করল। কথায় কথা বাড়ে। ধারালো যে তীর ছুঁড়েছে এতেই কাজ হয়ে যাবে। আলো উঠে দাঁড়িয়ে যাওয়ার জন্য পা বাড়াতে রোদ সামনে দৃষ্টি রেখে বলল, যতদিন না তোমার সিদ্ধান্ত জানাবে ততদিন এভাবেই সময় কাটবে। আশা করি এই নিয়ে অযথা যুক্তি আরোপ করবে না, যাও। আলো ঘাড় ঘুরিয়ে না তাকিয়ে দ্রুত স্থান ত্যাগ করল। অর্থাৎ ওর সিদ্ধান্ত না জানানো অবধি রোদ মেঘকে আলোর কাছে আসতে দিবে না। এমনকি সে নিজেও এড়িয়ে চলবে। নিজের জন্য নয়, ভাইয়ের জন্য রোদকে স্বার্থপর হতে হচ্ছে। এছাড়া কোনো উপায় নেই। গত সপ্তাহে মাঝরাতের দিকে মেঘ খারাপ স্বপ্ন দেখে রোদের কাছে ছুটে এসেছিল। কেঁদে চোখ মুখ লাল করে নেতিয়ে পড়েছিল। রোদ ওকে শান্ত করিয়ে স্বপ্নের কথা জানতে চেয়েছিল। স্বপ্নটা ছিল আলো ওকে রেখে কোথাও চলে যাচ্ছে। মেঘ কেঁদে থামতে বললেও আলো থামছে না। আম্মুর মতো করে বৌমনিও তাকে রেখে চলে গেছে। সেদিন রাতে মেঘ কেঁদে কেঁদে তার বৌমনিকে চেয়েছে। বৌমনিকে সারাজীবন বাসায় আটকে রাখতে শেকল বানাতে বলেছে, যাতে বৌমনি ওকে রেখে কোথাও যেতে না পারে। তাই রোদ ভেবেচিন্তে আলোর জন্য শক্তপোক্ত অদৃশ্য এক শেকল তৈরি করতে চাচ্ছে। আর শেকলটার নাম কবুল। একমাত্র এটাই আলোকে আটকানোর উপযুক্ত শেকল। রোদ যথাশীঘ্রই ওকে আটকেও ফেলবে। শুধু সময়ের অপেক্ষা। এসব নানান কথা ভাবতে ভাবতে রোদর রুমে চলে গেল। ঘড়িতে টিকটক শব্দ করে সময় অতিরিক্ত হয়ে ভোরের দেখা মিলল। চারদিকে আলো ফুটে নতুন এক প্রাণবন্ত সকালের উপস্থিতি জানান দিল। ব্যস্ত নগরীও ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠল। ঘড়িতে বাজে 8:03। রোদ বাসায় নেই। মেঘ আর আলো দুজনে মুখোমুখি খেতে বসেছে। মেঘ মিষ্টি হেসে কিছু বলার আগে আলো উঠে চলে গেল। একবার পিছু ফিরে তাকালো না। মেঘ ছলছল চোখে সেদিকে তাকিয়ে টেবিলে মাথা ঠেকিয়ে অশ্রু ঝরাল। বৌমনিও ওকে আর ভালোবাসে না। মাথা দুহাতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে বিড়বিড় করে বলল, সবাই আমাকে রেখে চলে যায়। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। টু বি কন্টিনিউ।